জি জি আসসালামু আলাইকুম। ঠিক আছে জি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সবাই জানি, আপনারাও জানেন, ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের উপায় এই বিষয়ের উপর আলোচনার জন্যই গত বৃহস্পতিবার যে আলোচনাটা শুরু হয়েছিল সেটার অসমাপ্ত আলোচনাটা সমাপ্ত করার জন্য আজকে আয়োজনটা ছিল। আজকের এই আলোচনার মধ্যে বড় অগ্রগতি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রিসাইড করেছেন এবং উনি আসাতে প্রথম দিন যখন আলোচনা উদ্বোধন করেছিলেন তিনি উপস্থিত ছিলেন। এরপরে কমিশনের সহসভাপতি ডক্টর প্রফেসর আলী রিয়াজ তিনি ধারাবাহিক আলোচনা করে গেছেন। আজকে আবার সভাপতি নিজে উপস্থিত থেকে সবাকে সমৃদ্ধ করেছেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ওনার উপস্থিতিতে আলোচনা হওয়াটাকে স্বাগত জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা যে এখানে বসতে পেরেছি যাদের বদৌলতে, যাদের আত্মত্যাগের বদৌলতে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি, স্মরণ করেছি। এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যে আমাদের যে বক্তব্য ছিল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের পর থেকে সহযোগিতা দিয়েছি। কেন দিয়েছি এটা ব্যাখ্যা করেছি। আমরা জনগণের পক্ষ থেকে দেশের স্বার্থে সহযোগিতা দিয়েছি। এই জন্যেই ঐক্যমত্য কমিশন দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবেন। এটাই ছিল এই বিপ্লব বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সে কমিটমেন্ট এবং আকাঙ্ক্ষা মিলে গেছে। আমরা জনগণের স্বার্থে পাশে দাঁড়িয়েছি, সহায়তা করে আসছি। আমরা বলেছি আজকের এই দিনেও আমরা একই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা যে সহায়তা অতীতে দিয়েছি, আজকেও দিচ্ছি, আগামীতেও দেব। সেটা যদি বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই সরকার কাজ করে। এখন ঐক্যমত্য কমিশন দুই পর্বে যে আলোচনায় 84টি বিষয় ঐক্যমত হয়েছে বা পৌঁছতে পেরেছে ডিসেন্ট সহ। ডিসেন্ট সহ যদি ঐক্যমত হয় তাহলে এটা একটা ঐক্যমত। যেমনটি আদালতে 3 জন যদি বেঞ্চে থাকে, একজন দ্বিমত করলে কিন্তু রায় হয়ে যায়, আরেকজনেরটা অপিনিয়ন বা মতামত হিসেবে গণ্য হয়। এটার নামে হচ্ছে নোট অফ ডিসেন্ট। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছি, অর্থাৎ এটা বুঝিয়েছি যে জুলাই চার্টারটা কিন্তু 84টা বিষয় আমরা সবাই এক হয়েছি। সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই, এখানে আলোচনারও কিছু নেই। আলোচনার জায়গা হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে, স্বাক্ষরিত হওয়ার এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত হবে। যদি এটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসাবে, ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে, পুরনো যে ফেসিবাদী আমলের সব কিছু সংস্কার করে দিয়ে মুছে পরিষ্কার করে
নবযাত্রা যে শুরু হবে তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। এখন ওয়ে কি, আইনি ভিত্তিটা কীভাবে হবে? আমরা বলেছি লিখিতভাবে, আজকেও আমরা মৌখিকে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তী এটা চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়। বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে, অনেক বিষয়ে আইন হয়েছে, আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে, এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে। ষোড়শ সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে, এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে, যেটা কত চ্যালেঞ্জ হলে টিকবে না। সেটার ওয়ে হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, কনস্টিটিউশনাল না, কনস্টিটিউশন অর্ডার। ভালো করে খেয়াল করবেন, এটা সংবিধান আদেশ। কনস্টিটিউশনাল তো সংবিধানের ভিতরে ব্যাখ্যা করার সুযোগ আছে। যেহেতু বাংলাদেশের সংবিধান গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে সরকার গঠন হয়েছে, সেটা সাংবিধানিক প্রসেস হয়েছে, এবারে বিতর্ক আছে। তাহলে একটা দুর্বলতা এখানে আছে। অর্ডার শিটটা আপনারা নিশ্চয় পেয়েছেন। অর্ডার তো না, এটা অ্যাডভাইজার। অ্যাডভাইস যেটা করেছে আমাদের অ্যাটর্নি জেনারেলের ওপিনিয়নের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, এটা কোনো আইনি ভিত্তির রচিত হয়েছে বলে অনেকেই মনে করে না। এটা একটা সাজেশন, একটা সাজেশনকে লিগ্যাল বেস ধরা, সেই ভিত্তিতে একটা সরকার গঠন করা, এটা অনেকেই ভুল বলছে। লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়নে এটা ভুল বলে মতামত এসেছে। তাহলে এই ধরনের আরেকটা ভুলের পথে আগানো যাবে না। সংবিধানের 106 অনুচ্ছেদের বলে যেটা বলা হচ্ছে, এটা আগেও একটা ভুল পদক্ষেপ ছিল বলে অনেকেই মনে করে লিগ্যাল এক্সপার্টরা, এবং এখনও একই লাইনে যদি আমরা হাঁটি তাহলে আবার এটা চ্যালেঞ্জে পড়বে। তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে ভুগবো? সারা জীবনে আমরা রক্ত দেব, জীবন দেব? আমরা কি বারবার এরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই, এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি। 70 সালের এলএফুর কথা বলেছি, 77 সালেরটা বলেছি, 91-এর যে সংসদীয় পদ্ধতির পুনর্বর্তন, প্রেসিডেন্ট সিস্টেম যেটা বাতিল করা হলো, এই সব বিষয়ে রেফারেন্স অনেক আছে। এটার চাইতে আরও শক্তিশালী অর্ডার এটা হবে, কারণ আর্টিকেল 7-এ যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে, তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। বাংলাদেশে 3বার রেফারেন্ডাম হয়েছে, এগুলো আপনারা জানেন। সে একই রেফারেন্সে আমরা রেফারেন্ডামে যাই, তাহলে আর বিন্দু পরিমাণও সিদ্ধ ও মুক্ত থাকার সুযোগ এখানে নাই। আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আর থাকবে না। আমরা এই প্রস্তাবটা দিয়েছি। এবারে দ্বিমত যদি থাকে, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তো ঐক্যমতে আনার জন্য, ঐক্যমত্য কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে সবাইকে একমত করতে পারে, কাছাকাছি আনতে পারে। যেমন 84টা তো হয়েছে ঐক্যমত, একই প্রক্রিয়া এখানেও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে। সরকার নিতে পারে, সরকারে একটা পদক্ষেপ নিতে পারে। লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়ন ওরা নিয়েছেন, সেখানে বেটার অ্যান্ড বেটার, সবচাইতে উত্তম যেটা আমরা যেটা বলেছি সেই অপিনিয়নটা ওখান থেকেও আসছে। গভর্নমেন্টের এক্সপার্ট কমিটি কিন্তু এই ওপিনিয়ন দিয়েছে
কনস্টিটিউশন অর্ডার যেটা আছে সেটা দিয়েছেন ওনারা। এরপরে আমি শেষ করছি, আমার শেষ হয়ে গেছে। এরপরে এই অর্ডারটা যদি কার্যকর হয়, গণভোটে যায়, তাহলে জনগণের কাছে কিন্তু চলে গেল। জনগণের কাছে চলে গেলে জনগণ এটা অ্যাকসেপ্ট করলে ওকে, আমাদের কোনো দ্বিমতের কারণ নাই, জনগণ ডিসাইড করেছে। আর যদি জনগণ গ্রহণ করে নিয়ে, তাহলে আমরা সেটা নিয়ে সামনে আগাবো। তাহলে আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের রোষমুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলেছি। আর নেক্সট আলোচনা হবে আগামী বুধবারে, তখন হয়তো আরো আলোচনা হবে। সাংবিধানিক অর্ডারের কথা বলি, তো আপনারা কমিশনকে যে প্রস্তাব পাঠিয়েছেন জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশনে, সেখানে আপনারা একটা কথা বলেছেন যে এফিডেভিট করা এবং ওথ নিতে হবে, শপথ নিতে হবে যে জুলাই চার্টারের ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াটা অবশ্যই মানতে হবে। আরেকটা জায়গায় আপনারা বলেছেন যে যদি কেউ এটা মানতে অস্বীকৃতি জানায় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ ক্ষেত্রে ডিসকোয়ালিফাই হবে। দেখেন নিচে আরেকটা প্রশ্ন আমি শেষ করি, আরেকটা আপনারা বলেছেন যে যদি কেউ এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করে তাহলে সেই ক্ষেত্রে সেডিশন চার্জ। তাহলে আপনাদের যে এই প্রস্তাবটা, এটা তো আপনি তো কাউকে ফোর্স করে, আপনি ডেমোক্রেসির কথা বলবেন, এই তো ডেমোক্রেসি বুঝছি আমি, আপনার পয়েন্ট বুঝে গেছেন, তো উত্তর দিতে চাচ্ছিলাম। এটার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনারা এতদিন খুব স্টাক ছিলেন রেফারেন্ডাম এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন, এই জায়গা থেকে আপনারা একেবারে সরে নাই। আজকে আপনি বললেন, সকালেও বলেছেন, এখনো বললেন যে সাংবিধানিক অর্ডারের মাধ্যমে আপনারা এটা বাস্তবায়ন আপনারা মেনে নেবেন। বিএনপিও দেখলাম যে কিছু জায়গা থেকে সরে এসে তারা আপনারা সুপ্রিম কোর্টের কথা বললেন। তাহলে কি আপনারা কোনো এই নিয়ে কোনো একটা একমতে পৌঁছাতে পারবেন? জি ধন্যবাদ। আগে ওনারটা জবাব দিই। আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেটা হলো জুলাই স্পিরিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গিতে দিয়েছি। আপনি কি জুলাইকে ধারণ না করেন তাহলে আপনি তো ফ্যাসিবাদের পক্ষে গেছেন, অপব্যাখ্যার সুযোগ নাই। আমরা রিটেন দিয়েছি, একেবারে স্পষ্ট আছে। সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশে রাজনীতি করবেন, একটা নতুন ধারা, নতুন ব্যবস্থার অধীনে রাজনীতিটা করতে হবে, তার একটা পার্ট হিসেবে আমরা এই প্রস্তাবটা দিয়েছি। জি, আর ওনার ছিল হ্যাঁ সরে আসা, এখানে না আসার বিষয় না, একেবারে স্বচ্ছভাবে কথাগুলো আসছে। ওনারা ওনাদের মত দিয়েছে, আমরা আমাদের মত দিয়েছি। এই আলোচনার জন্য আবার বুধবারে আমরা বসবো, তখন তো কাছাকাছি আসার জন্য আরো উপায়ও বের হতে পারে। সুতরাং না, সাংবিধানিক অর্ডার আমাদের প্রস্তাব মেনে নেওয়ার কি আছে, এটা তো আমাদের প্রস্তাব। জি না, বাদ বলি নাই তো, দুটাই। জুলাই সনদ এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, এটা গণ আকাঙ্ক্ষা। শুনেন, আচ্ছা আমরা মানতে হবে বলতে বাংলাদেশের আইনানুগ প্রক্রিয়া, সাংবিধানিক প্রসেসে পলিটিক্স করি আসছি আমরা। দেশটা ৭২-এর সংবিধান দ্বারা চলেছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে নানাভাবে। এখন প্রেক্ষাপট যখন তৈরি হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের একটা অর্জন, আমরা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে এই পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে, সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কীভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলো, জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। সেই জায়গা থেকে আমরা বলেছি যে
জুলাইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করে রাজনীতি করতে চাই। জি, এটা বিষয়টা হলো প্রস্তাব আলোচনা হয়ে যে জায়গায় কনক্লুশন হবে সেই জায়গায় না আমরা এটা বলতে পারি। আমরা তো আলোচনা ক্লোজ করি নাই, 17 তারিখ আলোচনা হবে। জি জি, থ্যাংক ইউ।